This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বহু রাস্তা ঘুরে কিন্তু আত্মহত্যা করতে পারে না। অবশেষে তাদের আত্মহত্যা স্থল হয়ে দাঁড়ায় বাইপাস। দুর্ঘটনার ঘটনা যখন ট্যাংরা থানার পুলিশ সেই পরিবারের কাছে যায় জানানোর জন্য, তারপরই কার্যত অবাক হয়ে যায় পুলিশ। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ট্যাংরার অটলসুর লেনের সচ্ছল দে পরিবার, পৈতৃক ব্যবসা প্রণয় দে ও প্রসূন দের। প্রসূন দে এবং তার দাদা প্রণয় দের ট্যাংরা এলাকাতেই ছিল লেদার গ্লাভস তৈরির কারখানা। শুধু তাদের নয়, এই এলাকায় রয়েছে অনেক কারখানা, যেরকম দেখতে পাওয়া যাচ্ছে এখানে ফায়ার এক্সটিংগুইশার তৈরি কারখানা রয়েছে। ঠিক তার পাশেই ছিল এই দে পরিবারের কারখানা। দীর্ঘদিনের, প্রায় বহু বছরের কারখানা তাদের। তার বাবার আমল থেকে এই কারখানা, অর্থাৎ তার বাবা প্রদীপ কুমার দের আমল থেকে ছিল এই কারখানা। এবং যখন ছেলেদের কাছে হস্তান্তর হয় তখনই কিন্তু ব্যবসা আরও ফুলে ফেঁপে ওঠে এবং বাইরের দেশে, রাশিয়া, ইউক্রেন, এই সমস্ত জায়গায় তারা তাদের লেদার গ্লাভস পাঠাতো। চামড়ার গ্লাভস বিদেশের রপ্তানির ব্যবসায় লোকসান পেতে শুরু করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় থেকে। দেউলিয়া হয়ে যায় দে পরিবার। বুধবার ভোর 3:30 নাগাদ এই এলাকায়, অর্থাৎ কসবা ট্রাফিক গার্ডের অন্তর্গত এই এলাকাতেই এই মেট্রোর পিলারেই ধাক্কা দেয় একটি গাড়ি এবং সেই গাড়িতে ছিল দুই ব্যক্তি, প্রসূন দে, প্রণয় দে এবং সেই পরিবারের খুদে সদস্য প্রদীপ দে। এবং সেই তিনজনকে যখন আহত অবস্থায় পাওয়া যায়, গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়, তখন দুই ভাই তারা কিন্তু সম্পূর্ণ অচৈতন্য এবং যে বাচ্চাটি ছিল তার খানিকটা তার সেন্স ছিল, তার জ্ঞান ছিল। যদিও সেই দুর্ঘটনার পর অদ্ভুতভাবেই সেই বাচ্চা ছেলেটি সে হাসপাতালে যেতে চায় না এবং পরবর্তীকালে তাদেরকে এখানকারই একটি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে অ্যাডমিট করানো হয়। এবং সেই ঘটনার এনকোয়ারি করতে গিয়ে গড়ফা থানার পুলিশ জানতে পারে এই গাড়িটি যার, তার বাড়ি রয়েছে ট্যাংরা থানা এলাকায়। এবং সেই মতোই গড়ফা থানার পুলিশ ট্যাংরা থানার পুলিশকে ইন্টিমেশন দেয় যে পরিবারের সদস্যদের সঙ্গে যাতে যোগাযোগ করা যায়, এরকম একটা দুর্ঘটনার ঘটনা যাতে জানানো যায় পরিবারকে। এবং সেই দুর্ঘটনার ঘটনা যখন ট্যাংরা থানার পুলিশ সেই পরিবারের কাছে যায় জানানোর জন্য, তারপরই কার্যত অবাক হয়ে যায় পুলিশ। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। কি ছিল সেই তথ্য? 21/C অটলসুর রোড এই বাড়িতে এসে দীর্ঘক্ষণ পুলিশ ডাকাডাকি করে বাড়ির সদস্যদের। এবং শুধু সদস্যদের ডাকাডাকি নয়, দীর্ঘক্ষণ এখানে তারা অপেক্ষাও করেন। এবং অবশেষে কোনো রকম যখন কোনো সাড়া শব্দ আসছিল না, তখন এই দরজা, যে দরজা এই সামনে দাঁড়িয়ে রয়েছি, এই দরজা মেন দরজা, এই দরজা গ্যারাজের দরজা, এই দরজা পেরিয়েই হচ্ছে এই মূল যে ফটক, সেই মূল দ্বার। এবং সেই মূল দ্বারে কিন্তু ভাঙতে বাধ্য হয় ট্যাংরা থানার পুলিশ। এবং সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই বাড়ির দরজা, সেই দরজায় কিন্তু মূলত ভাঙা হয়েছিল। এখানে কিন্তু সেই ভাঙার দাগ রয়েছে এখনো পর্যন্ত। এবং এই যে অটোলক, সেই অটোলকে কিন্তু তখন তারা ভাঙে এবং ভেতরে ঢুকে কার্যত তাজ্জব হয়ে যায় পুলিশ। কারণ কি, দেখতে পাওয়া যায় যে বাইরের ভেতরটা কিন্তু সম্পূর্ণভাবে গ্রাউন্ড ফ্লোর ছিল অন্ধকার। এবং যখন ডাকাডাকি করা হয় কারোর কিন্তু কোনো রকম সাড়া শব্দ মেলে না। পুলিশ তখন যায় দোতলায়, দোতলাতেও কিন্তু দেখতে পাওয়া যায় কেউ নেই, ফাঁকা। তারপরে যখন 3 তলায় যাওয়া হয়, 3 তলায় দেখা যায় যে 3টে ঘরে 3টে দেহ পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। এবং তার মধ্যে 2টো দেহর পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থা এবং
একটি নাবালিকার দেহ পড়ে রয়েছে, যে কিন্তু বোঝাই যাচ্ছে যে তাকে খুন করা হয়েছে, তার শ্বাসরোধ করা হয়েছে, আপাত দৃষ্টিতে দেখেই বুঝতে পারে পুলিশ। এরপরই তারা যায় তার উপরের তলা অর্থাৎ চারতলাতেও দেখতে পাওয়া যায় সর্বত্র পড়ে রয়েছে রক্ত এবং রক্তমাখা জামা উদ্ধার করে পুলিশ। কিন্তু সে জামা কার, সে বিষয়টা নিয়ে কিন্তু তখনও পুলিশ ধোঁয়াশায় ছিল, কুল কিনারা খুঁজে পাচ্ছিল না যে এই যে খুনগুলি ঘটেছে সেই খুনগুলির নেপথ্যে কী রয়েছে। তিনটে মার্ডার কে করলো, ভেতরে রয়েছে ভেতর এবং বাইরে মিলিয়ে রয়েছে 17খানা সিসিটিভি, সেই সিসিটিভির প্রত্যেকটা কানেকশনও কাটা। এরপরই শুরু হয় তদন্ত। ট্যাংরা থানার পুলিশ একটি এনকোয়ারি করতে এসে আরেকটি মামলায় বা আরেকটি কেসে কার্যত তারা তদন্ত শুরু করে। কি ছিল সেই তদন্ত? পরিণতে পরিবারের 3 মহিলা সদস্যকে খুন করে পরিবারের কিশোর পুত্রকে সঙ্গে নিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় দে পরিবার। ব্যবসায় ক্রমাগত লোকসান হওয়ার জন্য মৃত্যুকে একমাত্র পথ হিসেবে বেছে নেয় দে পরিবার। সোমবার 17 ফেব্রুয়ারি রাতে বাড়ির ঠাকুরের সামনে তুলসী পাতা দেওয়া পায়েসে বিষ মেশায় দে পরিবারের 2 ছেলে। সেই পায়েস খেলেও কেউ মারা যায় না, একমাত্র বাড়ির নাবালিকা সদস্য অসুস্থ হয়ে পড়ে। পরের দিন মঙ্গলবার ওই নাবালিকার শ্বাসরোধ করে খুন করে তারই বাবা প্রসূন দে। প্ল্যান এ কাজ না করায় প্ল্যান বি হিসাবে প্রসূন নিজের মেয়েকে খুন করার পর দাদা প্রণয় দের সহায়তায় তার স্ত্রী রমি দে ও বৌদি সুদেষ্ণা দের 2 হাতের শিরা ও গলা কাটে। তদন্তের গতি বাড়ার সঙ্গে সঙ্গে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে দেখতে পাওয়া যায় যে এই দে পরিবার দেনার দায়ে কার্যত ডুবে গিয়েছিল। 120 কোটি টাকারও বেশি ছিল তাদের দেনা। এই বাড়ি, সে বাড়িও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যেটা যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িও কিন্তু মর্টগেজে রয়েছে। এবং তার পাশাপাশি তাদের যে কারখানা, যেখানে লেদার গ্লাভস তৈরি হতো, সেই কারখানাও কিন্তু বন্ধ এবং লেবারদেরও প্রচুর টাকা ডিউ রয়েছে। এবং সেই তদন্ত করতে এসে কার্যত তাজ্জব হয়ে যায় পুলিশ যে ঘটনার নেপথ্যে কি শুধুই মনিটারি ডিসপুট নাকি আর অন্য কোনো কারণ রয়েছে। যত তদন্ত এগোতে থাকে দেখা যায় যে এই 2 ভাই অর্থাৎ প্রণয় দে বড় ভাই এবং প্রসূন দে ছোট ভাই এবং তাদের বাচ্চা ছেলে, তাদের পরিবারের ছেলেটি প্রদীপ দে, তারা 3 জনেই সেই দুর্ঘটনার পর তারা বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকে। সেখান থেকে ছাড়া পেয়ে তাদেরকে একটি সরকারি হাসপাতাল এনআরএস হাসপাতালে মুভ করানো হয় এবং যেখানে দেখা যায় তারা কিন্তু দীর্ঘদিন সেখানে চিকিৎসারত অবস্থায় ছিলেন। বর্তমানে এখনো পর্যন্ত প্রণয় দে এবং তার পুত্র প্রদীপ দে সে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু যত তদন্ত এগোয় দেখা যায় যে এই ঘটনার মূল অভিযুক্ত তাদের বাড়ির ছোট ভাই অর্থাৎ প্রসূন দে, এবং প্রসূন দেরই পরিকল্পনা ছিল এই পুরো খুনের ঘটনা বা এই পুরো আত্মহত্যার ঘটনা। কেন ছিল? যত সময় এগোবে ততই আমরা জানতে পারবো যে কি ছিল এই নেপথ্যে, কেন তারা এরকম একটা ঘটনা ঘটাতে বাধ্য হলো। এর জন্য এরপরে আমরা তাদের কারখানা যাব, কারখানায় দেখতে পাবো কি ঘটনা ঘটেছিল, কি জন্য তাদের কারখানা বন্ধ ছিল। অ্যাড্রেস 21 নম্বর শিল লেন, প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড। সেই কারখানা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং কারখানার লেবার যারা অবশিষ্ট ছিল তাদেরও প্রায় 38 থেকে 39 লক্ষ টাকা ডিউ রয়ে গেছিল এবং সেটা কিন্তু বহু মাসের ডিউ ছিল। তাদের লেবারদেরকেও তারা বারণ করে দেয় যে সোমবার থেকে না আসার জন্য, যেখানে দেখতে পাওয়া যায় সেই যারা লেবার ছিল তারাও কিন্তু আসেন না।
এবং পরবর্তীকালে খবর পেয়ে তারা যখন আসেন দেখেন এই অবস্থা, প্রায় ভগ্নাবশেষে পরিণত হয়েছে। এই কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে এই কারখানা, এবং সেই কারখানা এখনো পর্যন্ত বন্ধ। এই কারখানার ভবিষ্যৎ কি সেটা কিন্তু অজানা। দে পরিবারের দুই ভাই, দুজন নেই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এক ভাই পুলিশ হেফাজতে রয়েছে, আরেক ভাই হাসপাতালে চিকিৎসাধীন। সেই পরিবারের ছেলে, সেও হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের ব্যবসাও সম্পূর্ণ বন্ধ, লেবাররাও অসহায়। সবটা মিলিয়ে দে পরিবার যে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেল তা কিন্তু একমাত্র এই বিপুল পরিমাণ দেনার দায়ী। সেই বিষয়ে সেই চিত্রই কিন্তু বারবার উঠে আসছে। একমাত্র বিপুল পরিমাণ অর্থ তারা দেনা, তাদের ধার এবং বাড়ি মর্টগেজ সম্পূর্ণভাবে দেউলিয়া পরিস্থিতি তৈরি হয়েছিল এই দে পরিবারে, যার ফল দেখতে পাওয়া গেল তিনটে খুন করে সেই পরিবারেরই ছোট ভাই, এবং যেখানে দেখতে পাওয়া যায় নিজেরাও আত্মহত্যা করার চেষ্টা করে, বহু রাস্তা ঘুরে কিন্তু আত্মহত্যা করতে পারে না। অবশেষে তাদের আত্মহত্যা স্থল হয়ে দাঁড়ায় বাইপাস। ঋণের বোঝা কিভাবে একটা পরিবারকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারে তার অন্যতম নিদর্শন ট্যাংরার এই দে পরিবার। প্রায় 120 কোটি টাকারও বেশি লোন, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে বাড়ি মর্টগেজ, গাড়ি বিক্রি, একাধিকভাবে তাদের দেনায় তাদের সর্বস্ব ডুবে গেছিল। পরিবারের প্রত্যেকটা সদস্যকে তারা রাজি করিয়েছিল আত্মহত্যা করার। তবে বাড়ির যারা ক্ষুদে সদস্য কোনোভাবেই তারা জানতেন না যে তাদের এইরকম একটা পরিণতি হতে চলেছে। এমনকি যেটা দেখতে পাওয়া যায় যে 17 তারিখ থেকে পরিবারের প্রত্যেকটি যারা হাউস মেড ছিলেন তাদেরকে আসতে বারণ করা হয়। এই বাড়িতে প্রত্যেক মঙ্গলবার সেখানে কিন্তু বড় করে পুজো করা হতো, পুরোহিতকেও বারণ করা হয়েছিল ওই মঙ্গলবার অর্থাৎ 18 তারিখে যাতে না আসেন। এবং সবটা মিলিয়ে সেই বাড়িতে যে মঙ্গলবার পুজো হয় তার ফুল, মালা, এমনকি লেবু লঙ্কা এখনো পর্যন্ত ঝুলছে। সেইগুলো কিন্তু কোথাও গিয়ে যেন এই ঘটনার স্মৃতি বহন করছে যে একটা পরিবার সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল ঋণের বোঝা নিয়ে। এবং সেই পরিবারের প্রত্যেকটি সদস্যর সঙ্গে আজ তাদের আত্মীয়রাও কিন্তু কার্যত নেই। তাদের যারা দুই ভাইয়ের শ্বশুর বাড়ির পরিবার তারাও তাদের পাশে নেই, তাদের যারা নিজস্ব আত্মীয় ছিল তারাও তাদের পাশে নেই। এবং এই সবটার কারণ কিন্তু হয়ে দাঁড়াচ্ছে তাদের এই একটা ড্রাস্টিক ডিসিশন। আমার কাছেও টোটালি অবাক জিনিস। দু ভাইয়ের মধ্যে এত ভালো মিল, এত ভালো বন্ধুত্ব ছিল দু ভাইয়ের মধ্যে, মানে ভাবনার আজকাল দিনে এরকম থাকে না, দু ভাইয়ের মধ্যে এত প্রেম। তারপরে এই ঘটনা, হ্যাঁ এক ভাই যেন বড় ভাই খুব স্পিরিচুয়াল টাইপের লোক, স্পিরিচুয়াল টাইপ মানে কি খুব সাধু, পুজো পাঠ এসব নিয়ে ব্যস্ত থাকতেন, আর ছোট ভাই এসব জিনিস অতটা মানতেন না। তাদের এই চরম সিদ্ধান্তই, তাদের এই আত্মহত্যা এবং তাদের এই খুনের সিদ্ধান্ত একটা পরিবারকে সম্পূর্ণভাবে যে শেষ করে দিতে পারে, অর্থাৎ একটা ঋণের বোঝা, ব্যবসায়িক ক্ষতি, এই এক একটা কারণ যে পরিবারকে শেষ করে দিতে পারে। ট্যাংরার ঘটনা, ট্যাংরার এই ট্রিপল মার্ডার, তার পাশাপাশি আত্মহত্যা চেষ্টার ঘটনা, সেটা কিন্তু অন্যতম একটা নিদর্শন হয়ে দাঁড়ালো এই কলকাতার বুকে। শুধু ট্যাংরা নয়, কসবার হালতুতে পুত্র সন্তানকে খুন করে দম্পতির আত্মহত্যার ঘটনাও একই রকমের রোমহর্ষক ও চাঞ্চল্যকর। ট্যাংরার পরে কসবা, হালতুর পূর্বপল্লী এলাকায় দেনার দায়ে আত্মহত্যা করেন এক দম্পতি। সঙ্গে তাদের ক্ষুদে সন্তানকেও শ্বাসরোধ করে খুন করেন এই দম্পতি। এবং তারপরই তারা একটি রডের দুই দিকে দুজনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই বাড়ি, যে বাড়িতেই মূলত এই রুমেই, যে রুমের সামনে রয়েছে এই রুমেই মূলত তারা আত্মহত্যা করেছেন। এবং সোমনাথ রায়, তার স্ত্রী সুমিত্রা রায় এবং তার ক্ষুদে সন্তান তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় এই রুম থেকেই, এই ঘর থেকেই। মামা মামির এবং পাওনাদারদের অত্যাচার ও ঋণের দায়ে 3 বছরের পুত্র সন্তানকে খুন করে আত্মহত্যা করে কসবার হালতু এলাকার পূর্বপল্লীর বাসিন্দা সোমনাথ রায় ও তার স্ত্রী সুমিত্রা রায়। 2020 সালে বিয়ে হয় সোমনাথ ও সুমিত্রার।
তারপর থেকেই পূর্বপল্লীতে সংসার শুরু তাদের। মাতৃকুল সূত্রে সম্পত্তির অংশীদারিত্ব পেয়েছিলেন সোমনাথ রায়। মামাবাড়ির একাংশ ছাড়াও একটি 6 কাঠা জমির অংশীদার ছিলেন সোমনাথ। তবে শর্ত ছিল মামা মামির অনুমতি ছাড়া সেই জমি কোনোভাবেই বিক্রি করতে পারবেন না সোমনাথ। এই বাড়িরই দুই প্রান্তে থাকে দুটি পরিবার। ঠিক এই রুম, যে রুমের সামনে এই মুহূর্তে পুলিশের থেকে কর্ডন করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সোমনাথ রায়, তার স্ত্রী এবং তার ছেলে থাকতো। এবং ঠিক তার উল্টো দিকে যে বাড়ি, যে ঘর দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে তার মামা প্রদীপ কুমার ঘোষাল, নীলিমা ঘোষালের বসত বাড়ি। এবং এই বাড়ি ছাড়াও তাদের একটি 6 কাঠা জমি রয়েছে, যেই জমিতে সোমনাথের অংশীদারি ছিল। যেখানে দেখা যাচ্ছে সেই সম্পত্তি কিন্তু সোমনাথের মামাবাড়ির সম্পত্তি ছিল, তার দাদুর সম্পত্তি। সেখানে অংশীদারিত্ব ছিল সোমনাথের, এবং সেই অংশীদারির জমিতে মামা মামির অনুমতি ছাড়া বিক্রি করা যেত না। এবং সেখানেই কিন্তু বাদ সাধলো মামা মামি। তারা কোনোভাবে অনুমতি দেওয়া তো দূরস্থ, তারা কার্যত এই জমি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য মানসিকভাবে অত্যাচার করতে থাকে। বাড়ি ছাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু মানসিক অত্যাচার করতে থাকে, যেমনটা দাবি করেছে সুমিত্রার বাপের বাড়ির পরিবার। এবং সেই বাপের বাড়ির পরিবারের স্পষ্ট বক্তব্য, তাদের মেয়ে বারংবার মা বাবার কাছে এই বিষয়টা জানাতো যে তার শ্বশুর বাড়ির, তার মামা শ্বশুর, মামা শাশুড়ি রীতিমতো মানসিক অত্যাচার করছে। 3-4 বছর ধরে এই গন্ডগোল হচ্ছিল। এর মামা মামি আমাদের যখন বিয়ে হয় তখন এই মামা মামি বলেছিল এই জায়গাটা আমরা ছেড়ে দেবো, আমরা তো ওরই জায়গা থাকবে, আমরা কে দেবো না। কিন্তু ওই জায়গাটুকু নিয়ে ওই ট্যাক্সের বিল নিয়ে যে ঝামেলা হয়, এতে অনেকবার এরকম ঝামেলা নাকি হয়েছে। তা আমরা প্রতিবাদ করতে, আমার মেয়ে খালি বলেছে না আমার ওখানে থাকতে হবে, ঝামেলা করলে চলবে না। একদিকে মামা মামির অত্যাচার, তার পাশাপাশি পাওনাদারদের বারংবার প্রেশার, এর ফলেই আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা, এবং তাদেরকে বাধ্য করা হয়। এমনটাই কিন্তু আত্মহত্যা করার সময় সেই সুইসাইড নোটে তারা লিখেছে মামা মামির নাম, লিখেছে সেই সমস্ত পাওনাদারদের নাম। এমনকি তার স্ত্রী এবং সে দুজনেই কিন্তু সাইন করেছে সেই সুইসাইড নোটে। রোমহর্ষক ঘটনা, রীতিমতো পারিবারিক দ্বন্দ্ব স্পষ্ট। এবং সেখানেও দেখা যাচ্ছে এটা বিপুল পরিমাণ দেনা দিতে না পারায় আত্মহত্যা। একদিকে মানসিক অত্যাচার মামাবাড়ির, অন্যদিকে এই ধার দেনার জন্য জর্জরিত হয়ে গিয়েছিল সোমনাথ রায়। রামলাল বাজার গড়িয়া রুটের অটো চালাতো সোমনাথ, এবং সেই অটো যারা ইউনিয়ন, তাদের সহকর্মীদেরকেও বারংবার এই অত্যাচারের কথা, এই নির্মমতার কথা সে কিন্তু জানিয়েছিল যে তার মামা মামি কিভাবে অত্যাচার করছে, বা কিভাবে তাদের ওপর একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, পাওনাদাররা কিভাবে প্রেশার ক্রিয়েট করছে, সেই সমস্ত বিষয় কিন্তু জানিয়েছিল। কিছু কিছু টাকা ধার ছিল সবাইকে দিয়েছে, ইভেন ড্রাইভারটাকেও 2000 টাকা দিয়ে গেছে গ্যাস ভরার জন্য। আচমকা সিদ্ধান্ত, যেটুকু বলতো মাঝে মধ্যে একটা কথা বলতো যে পারিবারিক একটা সমস্যা হচ্ছিল। ওর মামার সাথে একটু মামা মানে বসন্তি করতো, বাড়িতে ছেড়ে উঠে যা। গ্রেফতার হয়েছে মামা মামি প্রদীপ কুমার ঘোষাল, নীলিমা ঘোষাল। সেখানে কিন্তু ছাড় পায়নি, তাদের ছাড়াও আরও একজনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। চঞ্চল মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি, সে লোন এজেন্ট হিসেবে এই সোমনাথ রায়কে লোন পাইয়ে দিয়েছিল, এবং বারংবার ঘরে এসে তাদেরকে তাগাদা দিত, মানসিকভাবে প্রেশার দিত। আমরা এসেছিলাম এই বাড়িতে, কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এই পরিবারের ভেতরে যারা রয়েছেন এই মুহূর্তে, তারা কিন্তু কেউ কথা বলতে রাজি নন সংবাদ মাধ্যমের সঙ্গে। এবং এই পরিবারের আগামী দিনের ভবিষ্যৎ কী সেটা কিন্তু এখনও পর্যন্ত অজানা। তাদের ঘর এখনও পর্যন্ত কর্ডন করা রয়েছে পুলিশের তরফ থেকে। যে জমিতে সোমনাথের অংশীদারিত্ব ছিল, সেই জমি বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত মামার আন্ডারেই রয়েছে, এবং মামা মামি ছাড়াও মাসি ছিল এই সোমনাথ রায়ের। যদিও সেই মাসি সোমনাথকে সন্তান স্নেহে লালিত পালিত করেছেন অবিবাহিতা এই মাসি খুকুমণি ঘোষাল। দীর্ঘদিন ধরেই তাদের সঙ্গেই কিন্তু এই থাকেন তার মাসিও।
মাসি কিন্তু প্রথমে ডাকাডাকি করা শুরু করেন এই সোমনাথ রায়কে, যদিও তার পরিবারের কাউকে কিন্তু পাওয়া যাচ্ছিল না। প্রথমে তারা ঘুম থেকে উঠছিলেন না। পরবর্তীকালে সোমনাথের এক সহকর্মী যখন আসেন তাদের বাড়িতে জল দিতে, তাকেই পুরো বিষয়টা কিন্তু জানানো হয় এবং তারপরেই তার সহকর্মীরা, প্রতিবেশী এবং কসবা থানার পুলিশকে জানায়। কসবা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। তার পাশাপাশি দেখা যায় যে এই মামা মামিকে গ্রেফতার করা হয়। অত্যন্ত নক্কারজনক ঘটনা এই মামা মামির অত্যাচারে এই রকমভাবে একটা সিদ্ধান্ত নেওয়া। তার থেকেও গুরুত্বপূর্ণ যে ট্যাংরার পরে আবারও কিন্তু এই কসবা লোনের দায়ে জর্জরিত হয়ে একটা পরিবার কীভাবে শেষ হতে পারে, এই কসবাও কিন্তু ট্যাংরার পরে আরও একটা নিদর্শন হয়ে দাঁড়ালো। বিপুল পরিমাণ ঋণ আর তার ফলেই সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল দুটি পরিবার। একদিকে ট্যাংরা, অন্যদিকে কসবা। শহর কলকাতার দুই প্রান্তে, দুই জায়গায় ঠিক দুটো প্রোফাইল দুটি পরিবারের। ফিনান্সিয়াল দিক থেকেও দুটো পরিবার দুই রকমভাবে তারা জীবনযাপন করত, কিন্তু তাদের দুটো ঘটনার প্রচুর রয়েছে সামঞ্জস্য। বিপুল পরিমাণ ঋণ, আর সেই ঋণের ফলেই কিন্তু তাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো, কারণ তারা সেই ঋণ কার্যত দায় বা সেই দেনা কিন্তু তারা ভরপাই করতে পারেনি, শোধ করতে পারেনি।